মৌনতার সামনে কয়েক কদম অগ্রসর হতে হঠাৎ চোখে পড়ল রায়েদ। মৌনতার বুক ধরফর করে উঠল। চমকে উঠে অজান্তেই ঠোঁট থেকে বেরিয়ে এলো, এ পেছনে। সিঁড়ির ধারে দুহাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ঠোঁটে ঠান্ডা, কেমন যেন রহস্যময় এক হাসি। মৌনতাকে দেখে সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। মৌনতার বুক কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে এলো। হঠাৎ বিড়বিড় করে বলল, হায় আল্লাহ, এ তো বাইরে। রায়েদের ঠোঁটে হাসি আর গভীর হলো। রুমের ভেতরে আশা করেছিলে নাকি? মৌনতা তোতলাতে তোতলাতে উত্তর দিল, না মানে আমি তো এদিকেই যাচ্ছিলাম। রায়েদ ভুরু উঁচু করে তাকালো, কণ্ঠস্বর নরম ধারালো করে শুধায়, তাহলে আমার হিসেব কি ভুল? আমি দেখেছি 5 মিনিট 53 সেকেন্ড ধরে আপনি আমার রুমের সামনে দাঁড়িয়েছিলেন। করিডোর পার হতে এত সময় লাগে? মৌনতার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। নিজেকে সামলে শুধালো, আপনি আমাকে অনুসরণ করেছেন নাকি? রায়েদ শান্ত তীক্ষ্ণ স্বর উত্তর দিল, সেই প্রশ্নটা তো আমার করার কথা। মৌনতা অস্থির ভঙ্গিতে ঘুরে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হলো। হঠাৎই রায়েদ সামনে এসে পথ আটকে দাঁড়ালো। তার কণ্ঠে বিদ্রূপ মিশ্রিত গাম্ভীর্য। সবসময় এভাবে বরকে পাহারা না দিয়ে মাঝে মাঝে একটু কফিও তো বানিয়ে খাওয়াতে পারেন। মৌনতার ভুরু কুঁচকে উঠল, আপনি সব কি আজে বাজে বলছেন? সে পাশ কাটিয়ে যেতে চাইলে রায়েদ এক পা সরল, তবুও সামনে স্থির দাঁড়িয়ে রইল। পথ ছেড়ে দিন। রায়েদ মাথা নাড়িয়ে মুচকি হাসল, না, ছাড়ব না। মৌনতা বিরক্ত হয়ে গর্জে উঠল, অধিকার দেখাতে আসবেন না। রায়েদ সোজা চোখে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, অধিকার দেখাতে চাইলে আমি দেখাতেই পারি, কারণ আপনি আমার স্ত্রী, আমার বিয়ে করার লিগ্যাল ওয়াইফ। আপনার উপর আমার সম্পূর্ণ রাইটস আছে। মৌনতার নিঃশ্বাস ভারী হয়ে এলো। ঠোঁটে তিক্ত হাসি টেনে বলল, এখন কিশোর অধিকার দেখাতে এসেছেন? আমাদের তো ডিভোর্স হবে খুব শীঘ্রই। রায়েদ গম্ভীর দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করল, জীবন কি খেলনা যে এত সহজে ভাঙা গড়ার খেলা করবেন? মৌনতা ঠোঁট চেপে হেসে বলল, পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। কোথায় যাবেন? জাহান্নামে যাবেন? রায়েদের ঠোঁটে হালকা কৌতুক মেশানো গাম্ভীর্য ভেসে উঠল। সেখানেই তো যাবেন, শুধু মাথায় ওড়না চাপলেই স্বর্গ মেলে না। নামাজ রোজা তো করেন না, জাহান্নামে না গিয়ে আর কোথায় যাবেন? মৌনতা হতভম্ব। মানে? রায়েদ সোজা পায়ে হেঁটে তার পাশ কাটিয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। হালকা ঘাড় ফিরিয়ে নিচু কণ্ঠে বলল, মানে যা বলছি তাই, আমি একাই এক কথা, দ্বিতীয়বার বলি না। দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে সে আবার থামল, চোখ সরু করে তাকালো, দাঁড়িয়ে আছেন যে, আগায় দিয়ে আসতে হবে নাকি? কথাগুলো সুরে দিয়ে রায়েদ মৌনতার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। মৌনতা পাথরের মতো দাঁড়িয়ে রইল করিডোরে। বুকের ভেতর ঝড় বয়ে গেল। এ কেমন মানুষ? এক মুহূর্তে বিদ্রূপ, আর এক মুহূর্তে গম্ভীর কঠোরতা। তার মুড যেন আকাশ কুয়াশার মতো বদলাতে থাকে। বোঝা যায় না মানুষটা আসলে কি। নিবিড় চৌধুরীর সিদ্ধান্ত নিয়েছে, আজ কথা বলতেই হবে। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই মাথার ভেতর রাগ জমাট বেঁধে আছে। রায়েদ নামটা শুনলে বুকের ভেতর অস্বস্তি জমে ওঠে। ওর কাছে এ নাম মানে এক বেয়াদব, ম্যানারলেস ছেলের প্রতিচ্ছবি। তবু পরিস্থিতির কাছে সে অসহায়, না চাইতেও সেই ছেলের সাথে কথা বলতে হবে। অস্বস্তি আর অনিচ্ছার বোঝা বুকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল রায়েদের রুমের দিকে। করিডোর পেরিয়ে এসে দরজার কাছে দাঁড়াতেই হালকা ধোয়ার গন্ধ নাকে এলো। ভিতরে ঢুকতে চোখ ঘুরিয়ে দেখল রায়েদ ব্যালকনিতে দাঁড়িয়ে অন্ধকার আকাশের নিচে সিগারেট টানছে। ভঙ্গিটা অদ্ভুত শান্ত, দম্ভ ভরা। গলাস্বর কঠিন করে নীরব চৌধুরী প্রশ্ন ছুড়ে দিল, সিগারেট খাও? রায়েদ সামান্য মাথা ঘুরিয়ে তাকালো। নিবিড় চৌধুরীকে দেখে বিস্মিত হলো না, অবাকও নয়। ঠোঁটে হালকা এক ব্যঙ্গাত্মক রেখা টেনে নিল। পরক্ষণে সিগারেট আঙুল থেকে ফসকে ব্যালকনির বাইরে ছুঁড়ে ফেলল, যেন ব্যাপারটা তার কাছে তুচ্ছ। তারপর ভদ্রতা মাখা গাম্ভীর্যে ধীর স্বরে বলল, ফর্মালিটি মেনটেন করার দরকার নেই আঙ্কেল, যেটা বলতে এসেছেন সরাসরি বলে ফেলুন। বাতাসে ধোয়ার শেষ রেখা মিলিয়ে গেল।
নিবিড় চৌধুরী সে মিলিয়ে যাওয়া ধোয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝল এই ছেলে কথায় বা চোখে কোনো কুণ্ঠা রাখে না। নিবিড় চৌধুরী এক পা এগিয়ে এলো, গলাস্বর নিচু কিন্তু কড়া। তুমি কি চাও? রায়েত ভেতর থেকে চেয়ার টেনে নিবিড় চৌধুরীর দিকে এগিয়ে দিল, ঠোঁটে অচেনা হাসির রেখা। নিবিড় চৌধুরী কোনো বাক্য ব্যয় না করে চেয়ারে বসে পড়ল। রায়েদের কোনো প্রত্যুত্তর না পেয়ে ভুরু কুঁচকে তাকালো। তুমি শুনেছ আমি কি বলেছি? রায়েদ মাথা নেড়ে শান্ত স্বরে উত্তর দিল, শুনেছি। তাহলে? হালকা বিরতি। রায়েদ দ্বিতীয়বার হাসল, চোখের দৃষ্টিতে যেন খেলা করছে আত্মবিশ্বাসের ছায়া। আপনি বিচক্ষণ মানুষ আঙ্কেল, নিশ্চয়ই সব জেনে শুনে এসেছেন। কথাটা শুনে নিবিড় চৌধুরী হকচকে উঠল। এই ছেলে বয়স অর্ধেক, অথচ কথায় যেন 10 ধাপ এগিয়ে। তিনি নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলল, তবু তো আর মুখ থেকে শুনতে চাইলাম। শেষবারের মতো যাচাই করতে এসেছি। রায়ের ঠোঁটে ব্যঙ্গ মেশানো হাসি টেনে শান্তি নিল, তারপর নিঃশব্দে বলল, এখন আমি যদি কিছু বলি আপনার মনে হবে আমি আপনাকে সম্মান দিচ্ছি না। নিবিড় চৌধুরীর চোখে রাগ ঝলসে উঠল। তা তো সত্যিই করছো না। রায়েদ হেসে চেয়ারের দিকে দৃষ্টি ফেলল, যেটাতে নিবিড় চৌধুরী বসে আছে। সে এক মুহূর্ত চোখ সরালো না। তার সে দৃষ্টির অর্থ নিবিড় আঁচ করেই চোখ ঘুরিয়ে নিল, যেন সেই চাহনির সামনে দাঁড়ানোই কষ্টকর। দৃষ্টি দিয়েও যে খোঁচা দেয়া যায় সেটা রায়েদ নামক এই ছেলেকে না দেখলে তিনি জানতেনই না। বাইরে দমকা হাওয়া বয়ে এলো, পর্দা দুলে উঠল। হাওয়ার ঠান্ডা হলেও ঘরের ভেতর যেন অদৃশ্য উত্তাপ ঘনীভূত হলো। রায়েদ রাতের অন্ধকারে বাতাসে দুলতে থাকা গাছের ছায়ার দিকে স্থির তাকিয়ে নরম স্বরে বলল, জানেন এই দুনিয়াতে সবাই স্বার্থপর। কথাটা যেন ছুরি হয়ে বিঁধল নিবিড়ের চৌধুরীর গায়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সে জিজ্ঞেস করল, কি বলতে চাইছ? রায়ের ঠোঁটের কোণে হাসি টেনে নিল। সে হাসি হাওয়ার মতো হালকা, অথচ ভেতরে বিষধর সাপের ফনা। একপাক্ষিকভাবে ভেবেছেন সবাই, দোষ যদি আমার থাকে তবে সমান দোষ আপনাদেরও ছিল আঙ্কেল। বুকের ভেতর ক্ষোভের ঢেউ থামাতে না পেরে নিবিড় চৌধুরী চেয়ারের হাতল চাপড়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত এই ছেলের সামনে থাকা তার পক্ষে সম্ভব নয়। এই ছেলে তাকে কথায় কথায় খোঁচা দিয়ে শেষ করে ফেলবে। সে ভুরু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টি ঢালল রায়েদের দিকে, তারপর শব্দহীন পায়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। তার পদশব্দ মিলিয়ে যেতে না যেতেই ঘরে নেমে এলো নিস্তব্ধতা। রায়েদ স্থির দাঁড়িয়ে থাকলো, ঠোঁটে বিজয়ী একরোখা হাসি ফুটে উঠল। বাতাসের সাথে মিলিয়ে গলায় ফিসফিসে আওড়ালো, আমার জেদ বাড়িয়েই দিচ্ছেন শ্বশুরমশাই। ভালোই ভালোই বেড়াতে এসেছিলাম, আর আপনি ডিভোর্সের নাম তুলে শুধু আমার সময় নষ্ট করলেন না, নিজেদের বিপদও ডেকে আনলেন। মৌনতা ধীরে ধীরে রায়েদের রুমের সামনে এসে থামল। মুহূর্তের জন্য দ্বিধা জাগলো তার মনে। সে বাবাকে এই রুমে ঢুকতে দেখেছে। সবার অগোচরে দুজনের মধ্যে কি এমন কথোপকথন হতে পারে? বাবা তো এই ছেলেকে মোটেই পছন্দ করেন না। তাহলে? কৌতূহল তাকে গ্রাস করলো। দরজার আড়ালে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতল। প্রথমে কিছুই শোনা গেল না। শূন্য নিস্তব্ধতায় কেবল বাতাসের হালকা শব্দ আর দূরে গাছের পাতার মর্মর ধ্বনি। মৌনতা ঠোঁট কামড়ে আরো মনোযোগ দিয়ে কান পাতল। সে জানে অন্যের কথা শোনা অন্যায়, কিন্তু তার মনে হলো এটা অন্যায় নয়, কারণ যার নাম ঘুরে ফিরে আলোচনায় উঠছে সে তো সে নিজেই। ঠিক তখনই দরজা হুড়মুড় করে খুলে গেল। হনহন করে বেরিয়ে এলেন নিবিড় চৌধুরী। মুখে কঠিন রাগ, চোখে তীব্র অস্থিরতা। মৌনতা তড়িঘড়ি পর্দার আড়াল সরে দাঁড়ালো আড়ালে। বুকের ভেতর ধকধক শব্দ বাড়ল। আশ্চর্য, বাবা এমন রেগে বেরোলেন কেন? কি বলল ও ভেতরে? নিবিড় চৌধুরী দূরে চলে গেলে মৌনতা সাবধানে পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো। কিন্তু লাভ হলো না, কোনো কথার আভাসই কানে পৌঁছালো না। মন খারাপ নিয়ে সে ঘুরে দাঁড়ালো, পা বাড়ালো সিঁড়ির দিকে। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো রায়েদের তীক্ষ্ণ কণ্ঠ, আপনি বারবার আমার রুমের সামনে ঘুরঘুর করেন কেন? মৌনতা থমকে গেল, নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। রুমের দরজা আধখোলা, আর সেখানে অন্ধকার ঘর থেকে বেরিয়ে আসা আলোয়
দাঁড়িয়ে আছে রায়েত। ঠান্ডা মুখ, স্থির দৃষ্টি, ঠোঁটে রহস্যময় একরোখা হাসি। মৌনতা হঠাৎ চমকে উঠল। এ কিভাবে জানলো সত্যি তো? সে প্রায় প্রতি পদে পদে এই রুমের সামনে এসে পড়ে, অথচ কাউকে বুঝতে দেয়নি। কিন্তু এই ছেলে এত সহজে কিভাবে বোঝা যায়? কোনো অলৌকিক ক্ষমতা আছে নাকি? কি হলো মানে? কাঁপা কাঁপা কণ্ঠে ফিসফিস করে উঠল মৌনতা। রায়েত গাঢ় নির্লিপ্ত কণ্ঠে শুধায়, মানে খুবই সিম্পল, আমার রুমের সামনে কেন? মৌনতা কপাল কুঁচকে তাকালো। এটা আপনার রুম কবে থেকে হলো? সে প্রসঙ্গে যেতে চাইছি না, উত্তর দিন। আমি এসেছি সেটা আপনি জানলেন কিভাবে? আমার উপর নজর রাখেন নাকি? রায়েত হাতে থাকা ল্যাপটপ বন্ধ করে খাটে রাখলো, এরপর ধীর পায়ে এগিয়ে এলো। তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ রাখলো মৌনতায়। কথা ঘুরাবেন না ম্যাডাম, তাহলে বলুন জানলেন কিভাবে? রায়েত দরজার দিকে মাথা নাড়ল। ওই দরজার নিচে যে সশব্দে টাইলস, ওটার ফাঁক দিয়ে ছায়া পড়ে, বাইরে দাঁড়ালে খুব সহজেই টের পাওয়া যায়। মৌনতা নির্বাক হয়ে গেল, ঠোঁট নড়ল না। রায়েত চোখের কোনো দুষ্ট হাসি খেলল। মৌনতা বিড়বিড় করে বলল, আমাকে যেতে দিন। চলে যেতে উদ্যত হতে হঠাৎ রায়েত প্রথম দিনের মতো কোনো স্পর্শ ছাড়াই দুহাত দিয়ে দেয়ালের ফাঁকে তাকে আটকে দিল। গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে আওড়ালো, যদি যেতে না দেই। সংকুচিত জায়গায় মৌনতা মুচড়ে মুচড়ি করতে লাগলো। কণ্ঠে তীব্র আতঙ্ক মিশ্রিত অনুনয়, কেউ দেখে ফেলবে, প্লিজ আমাকে যেতে দিন। রায়েদের ঠোঁটে তীক্ষ্ণ হাসি ফুটল। দেখলে দেখুক, আপনি আমার ওয়াইফ, আমি যা করব কারো অনুমতি নিয়ে করব নাকি? মৌনতা থমকে গেল। এতটা শুদ্ধ বাংলায় কথা বলা রায়েত, তবু এখন এসব ভাবার সময় নেই। এত বছর পরে এসে নাটক করছে নাকি? সে এক ঝটকায় সরে আসতে চাইলে রায়েত দেয়ালের বাঁধন আরও শক্ত করে তুলল। মৌনতা পিছু ফিরে হাত দিয়ে সরাতে গেলে তার পিঠ গিয়ে ঠেকে রায়েদের প্রশস্ত বুকে। বিশাল শরীরের দম বন্ধ করা শক্তির বিপরীতে সে একেবারে অসহায়। মৌনতার কচি হাতগুলো দিয়ে রায়েদের বাঁধন সরানোর চেষ্টায় রায়েদ হেসে উঠল। খাবার দাবার খেয়ে আগে আরেকটু শক্তি নিন, এই ছোট্ট হাত দিয়ে আমাকে সরাতে আসছেন? অসহায় মৌনতা শেষমেশ স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। আশ্চর্য, এই দৈত্যের সাথে এখন কি তাকে সত্যি মারামারি করতে হবে? এতদিন কইছিলেন আপনি, এখন এসে অধিকার ফলাতে আসছেন? মৌনতার বিরক্তি গলায় ছিটকে পড়ল। রায়ের ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে হেসে উঠল। তাই রাগ হয়েছে ম্যাডাম? আচ্ছা চলুন, সব পুষিয়ে দেই। আমাকে যেতে দিন। মৌনতার কণ্ঠ কাঁপছিল, তবু দৃঢ়তা ধরে রাখল। রায়েত নিস্তব্ধ চোখে তাকে বলল, নো, আপনার সাথে আমার বোঝাপড়া এখনো বাকি। কিসের বোঝাপড়া? রায়েত কাছে আসতে আচমকা শিরশিরে অনুভূতিতে চমকে উঠল মৌনতা। বিদেশি পরিবেশে এসব হয়তো স্বাভাবিক, কিন্তু তার কাছে একেবারে অস্বস্তিকর। রায়েত হালকা হেসে নিচু গলায় ফিসফিস করল, আপনি মৌনতা? সদ্য ভূমিষ্ঠ হয়ে আমার মতো একজন হ্যান্ডসাম ছেলের গায়ে নির্দ্বিধায় হিসু করে দিয়েছিলেন। মৌনতার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। কি এত বছরের পুরনো ঘটনা ওর এখনো মনে আছে? রায়েত আবার বলল, এই জীবনে কেউ আমার ধারের কাছে আসার সাহস করেনি, অথচ আপনি সরাসরি আমার কোলের উপর উঠে বসে দারুণ কাণ্ড ঘটিয়েছিলেন। তখন ছোট ছিলেন বলে শাস্তি দেয়নি, কিন্তু এখন চাইলে কিন্তু দিতে পারি। মৌনতা হকচকে উঠল। তখন তো আমি ছোট ছিলাম, ছোট হলেও কাজ তো করেছিলেন, তাই না? মৌনতার গলা কেঁপে উঠল। আপনাকে কি আমি কোলে নেওয়ার জন্য জোর করেছিলাম? রায়েত মাথা নাড়ল, ঠোঁটে একরাশ স্মৃতিকাতর হাসি খেলল। না করলে কি হতো? আপনি আপনার সেই কিউট কিউট বিগ বিগ আইস মেলে আমার দিকে তাকিয়েছিলেন। আমি কি করে ইগনোর করি বলুন? তাই পারিনি, তাই বলছি শাস্তি পেতেই হবে। মৌনতার বুক ধরপড় করতে লাগলো। কিসের শাস্তি? রায়েত নিঃশব্দে এগিয়ে এসে থেমে গেল। এক চুল দূরে তীক্ষ্ণ চোখে তাকালো সরাসরি মৌনতার চোখে, তারপর গাঢ় কণ্ঠে বলল, রুম শেয়ার। মানে? মৌনতার চোখ কুঁচকে গেল। রায়েত ঠান্ডা স্বরে বলল, মানে আমি এই রুম ছাড়বো না, কিন্তু আপনি বারবার এসে আমাকে ডিস্টার্ব করছেন। মৌনতা ভুরু তুলল। কই করলাম? রায়েত ঠোঁট বাঁকিয়ে দিল, কণ্ঠে শীতল দৃঢ়তা।
এই দুদিনে আপনি আমার রুমের সামনে দাঁড়িয়েছেন ঠিক 33 বার। আপনি নিজে বলেন এটা কি স্বাভাবিক? মৌনতা হতভম্ব। মানে আমি নিচে গিয়েছিলাম, এখন আমি নিচে যেতে পারবো না? নিচে যেতে পারবেন না সেটা তো বলিনি। রায়াত শান্ত গলায় উত্তর দিল, আমি বলছি আপনি রুমের সামনে দাঁড়িয়েছেন আর ওইভাবে যাওয়ার পথে নিচে না তাকালেও আপনি 100 বারের ওপর একবার হলেও তাকিয়েছেন। মৌনতার চোখের পাতা ফেলল দ্রুত। এত সজাগ মস্তিষ্ক, সব কিছুর হিসাব রাখে। সে নিজেকে সামলে বলল, আমি আমার নিজের রুম ভেবে অভ্যাসবশত চলে আসতাম। রায়াত হালকা নিঃশ্বাস ফেলে তাকালো মৌনতার চোখে। যেটাই হোক আপনি দরজার ওই পারে দাঁড়িয়ে থাকেন, এতে আমার সমস্যা হয়। মৌনতার গলা কাঁপল। আমি আমার রুমে আসতে পারবো না? আপনার সমস্যা হবে কেন? আমার রুম ছেড়ে দিয়েছি, কিন্তু করিডোর তো ছাড়িনি। রায়াত এবার ঠান্ডা স্বরে বলল, চাইলে রুমে নিচে বেড শিফট হতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। মৌনতার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। আমার রুমে আমি নিচে বেড করব? রায়াত কাঁধ ঝাঁকালো। তাহলে কি আমার সাথে খাটে থাকবেন? সমস্যা নেই, হাজব্যান্ড ওয়াইফ। মৌনতার মুখ মুহূর্তের জন্য লাল হয়ে উঠল রাগে। আপনাদের জন্য এগুলো স্বাভাবিক, কিন্তু আমাদের জন্য না। বাইরের দেশে এরকম কতজনের সাথে ছিলেন তাই ইজিলি বলে ফেললেন। শেষমেশ কিনা একটা চরিত্রহীনই জুটল আমার কপালে। মুহূর্তে রায়দের চোখ রক্তবর্ণ হয়ে উঠল, তার শ্বাস ভারী হয়ে গেল। মৌনতা কি তাকে বাইরের ওই ছেলেদের সাথে তুলনা করছে? কিছু একটা আঁচ করতে রায়দের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। মৌনতা আর কিছু বলার আগে রায়ত ঝড়ের বেগে তাকে দেয়ালে চেপে ধরল। আমার ক্যারেক্টার সম্পর্কে আপনি কতটা জানেন যে এভাবে বললেন? মৌনতার বুক ধরফর করতে লাগলো, ভয় জমে উঠল চোখে মুখে। এ হাসি মুখের ছেলের এমন তেজি ভয়ঙ্কর রূপ। সে ব্যথা পেতে শুরু করলো, কণ্ঠে কান্না মেশানো সুর। আমার হাত ছাড়ুন। কিন্তু রায়ত তখনও নিয়ন্ত্রণ হারিয়ে আসছে। সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সে তার রাগ সংবরণ করতে পারছে না। মৌনতার হাত শক্ত করে চেপে ধরা অবস্থায় তার ব্রেসলেট চামড়ায় গেঁথে গেল। তীব্র যন্ত্রণায় মৌনতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু রায়দের ধ্যান নেই সেদিকে। হুট করে মৌনতার চোখ গড়িয়ে পড়া ফোঁটা জলই যেন হঠাৎ রায়তকে ধাক্কা দিল। ধ্যান ফিরল তার। চমকে উঠে তাড়াহুড়ো করে হাতের বাঁধন ছেড়ে দিল, কিন্তু দেরি হয়ে গেছে। মৌনতা ইতিমধ্যেই কান্না ভেজা মুখ নিয়ে দেয়াল ছেড়ে বেরিয়ে গেল। শব্দহীন পায়ে হেঁটে চুপচাপ দৌড়ে বেরিয়ে গেল। রায়ত হতবাক হয়ে দাঁড়িয়ে রইল স্থির। নিজের মুঠোয় এখনো মৌনতার উষ্ণতা টের পাচ্ছে সে। রাত গড়িয়ে ভোর নেমে এলো। আকাশের আলো ফোটার সাথে সাথে বাড়িটা এখন নিস্তব্ধতার চাদরে মোড়া। তখনও মৌনতার চোখে এক ফোঁটা ঘুম নামল না। সারা রাত জেগে থাকার ক্লান্তিতে তার চোখ দুটো লালচে, মুখে অস্বস্তির ছাপ স্পষ্ট। সে নিজেই বোঝে না কেন তার মন বারবার রায়দের দিকেই টানছে, অথচ এই মানুষটাই তো তার জীবনকে একসময় ছিন্ন ভিন্ন করে দেয়ার দ্বার প্রান্তে দাঁড় করিয়েছিল। তবুও কেন যেন বুকের গভীরে এক অদ্ভুত টান জেগে উঠল, এক ধরনের অস্বীকার করতে না পারা আকর্ষণ। মৌনতা মলিন এক নিঃশ্বাস ফেলল, তারপর ধীরে পাশে দৃষ্টি দিল। বিছানার অপর প্রান্তে সিমি আর নুভা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তাদের মুখে প্রশান্তির ছাপ। সেই দৃশ্য দেখে মৌনতার ভেতরটা কেমন যেন হয়ে গেল। আস্তে করে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। মনে মনে ঠিক করলো আজ নাস্তা সেই বানাবে, হয়তো এতে মনটাও কিছুটা ভালো হয়ে উঠবে। এই 3 বছরে মায়ের আশপাশে ঘুরঘুর করতে করতে রান্নার অনেক কিছুই শিখে নিয়েছে সে। হাতের কাজে এখন আর তেমন অস্বস্তি বোধ হয় না। রান্নাঘরে গিয়ে মৌনতা এক হাতে কাজে লেগে গেল। কাজের মধ্যে হঠাৎই রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন শাহানা। মেয়েকে এত ভোরে কাজে দেখে তিনি কিছুক্ষণ থমকে রইলেন, তারপর নিজে এগিয়ে এসে হাতে থাকা কাজটা টেনে নিলেন। হালকা ভৎসন্নার সুরে বললেন, এগুলো তোর কাজ নয় মৌনতা, এসবের জন্য আমরা মা চাচিরা আছি। বলে তিনি দ্রুত কাজে লেগে পড়লেন। মৌনতা মৃদু হাসল, মনের ভেতরটা কেঁপে উঠল। কেন যেন বলতে ইচ্ছে করলো, এভাবে করে আমার দুঃখগুলো কেড়ে নিয়ে যাও না মা। কিন্তু সে কথা মুখ ফসকে বেরালো না। শুধু চুপচাপ মায়ের হাতের কাছে দাঁড়িয়ে যা দরকার সেটা এগিয়ে দিল।
ধীরে ধীরে রান্নাঘরের ভেতরটা মানুষের আনাগোনায় ভরে উঠল। মৌনতা কখনো সবজি কাটছে, কখনো মশলার বাটি বাড়িয়ে দিচ্ছে। সকালের নাস্তা তৈরির সময় সবার সাথে হাত মিলিয়ে কাজ করল। এক সময় শেহাতাজও এসে যোগ দিলেন। একসাথে হাসাহাসি গল্পগুজবের ভেতর দিয়ে রান্নাঘরটা যেন উৎসব মুখর হয়ে উঠল। মৌনতা সবার সঙ্গে থেকেও নীরব, তার দৃষ্টি বারবার অন্য কোথাও হারিয়ে যাচ্ছে। অবশেষে সকালের নাস্তা শেষ হলো, সবাই টেবিলে বসলো। মৌনতা রান্নাঘরের এক কোণে খেয়ে নিল। তারপর আবার দুপুরে রান্নার কাজে মাকে সাহায্য করতে লেগে গেল। সাহারা সব কিছু খেয়াল করলেন, কিছু একটা আঁচ করে মনের ভেতরে চাপা দীর্ঘশ্বাস ফেললেন। ভাবলেন মেয়েটা হয়তো কাজের ভেতরে ডুবে থেকে নিজের দুঃখ ভুলে থাকতে চাইছে, তাই তিনি কিছু বললেন না। রান্নাঘরে সবাই যখন এক এক কাজে ব্যস্ত, তখন রেহানা শেহতাজকে প্রশ্ন করল, আপা রাত বের হয়নি যে? শেহতাজ হেসে জবাব দিলেন, ও ওর মতোই, অন্যদের মতো নয়, সারাক্ষণ কাজে ডুবে থাকে। আমি ভেবেছিলাম ওখানকার কালচার ওকে গ্রাস করবে, তাই ভয় পেয়েছিলাম, কিন্তু না, আমার মতোই থেকে গেল। নিচে থেকে বাংলা শিখেছে, আমার সাথে সব ধর্মীয় এবং দেশীয় উদযাপনে অংশ নিয়েছে। মৌনতা সব কথা শুনল বটে, কিন্তু নিজের কাজে অটল থাকলো। শাহানা আর সিমি দুজনে ওর ভেতরে নীরবতার টের পেলেও কাউকে কোনো কথা বলতে দেখা গেল না। রাত নেমে এসেছে, চারিদিকে গাঢ় স্তব্ধতা, যেন পুরো পৃথিবী ঘুরিয়ে পড়েছে ঘুমিয়ে। সারাদিনের ভিড়ভাট্টা, কথার কোলাহল সব মিলে এখন কেবল নীরব এক বাড়ি। অথচ সেই নীরবতার ভেতরে চাপা অস্থিরতা ছড়িয়ে আছে। মৌনতার সাথে সারাদিনই রায়েদের সাথে আর দেখা হয়নি। মৌনতা ব্যালকনিতে দাঁড়িয়ে নুভাকে নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। দূরে অন্ধকার আকাশে জ্বলজ্বল করছে কিছু তারা, কিন্তু সেসব আলো তার চোখে পৌঁছাচ্ছে না। কোলে থাকা নুভার শরীরের উষ্ণতা তাকে সাময়িক শান্তি দিলেও ভেতরের ঝড়টা থামছিল না। এ সময় সিমি এসে দাঁড়ালো, শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে তার ক্লান্ত অথচ মমতা মাখা মুখে হাসি ফুটল। মৌনতাকে কিছু বলার আগে নুভা হঠাৎ সিমির কোলে লাফিয়ে পড়ল। সিমি আদরের হাসি দিয়ে তাকে বুকে টেনে নিল। মৌনতাকে হঠাৎ কেমন অদ্ভুত লাগলো, বুকের ভেতর শূন্যতা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। কিন্তু মুখে কিছু প্রকাশ করল না, নিঃশব্দেই দাঁড়িয়ে রইল। সিমি মৌনতার নীরবতা টের পেলেও কিছু বলল না। ভাবল মেয়েটার হয়তো নিজস্ব একটা স্পেস দরকার। সে খাটের দিকে যেতে যেতে হঠাৎ বলল, মৌনতা, বড় ভাইয়া তোকে ডাকছে। শব্দটা মৌনতাকে কেমন শীতল করে দিল। তার চোখে কোনো প্রশ্ন ভেসে উঠল না, মুখ থেকেও কোনো কথা বের হলো না। এত রাতে কেন ডাকছে সে জানে না, তবু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না। যেন অবচেতনে সে আগেই সব অনুমান করে রেখেছিল। সিমি আর নুভা শুয়ে পড়তে মৌনতা ধীরে ধীরে দরজা খুলল। করিডোরে দিয়ে গেলেও কোনো রুমে সে ভুলেও দৃষ্টি ফেলল না। সোজা সিঁড়ি বেয়ে নেমে তার পা অবধারিতভাবে লাইব্রেরির দিকে এগোল। লাইব্রেরির ভেতরের দরজার ফাঁক দিয়ে আলো ঝলসে বেরোচ্ছিল। অল্প আলো, তবুও তাতে এক ধরনের ভারী চাপা পরিবেশ। মৌনতা দরজায় হাত রাখতেই সেটা খুলে গেল। ভেতরে নিবিড় চৌধুরী বসে আছেন, চারপাশে ছড়ানো বইপত্র। টেবিল ল্যাম্পের নিচে তার মুখে পড়া আলো তাকে আরও গম্ভীর করে তুলেছে। চোখ দুটি নিবদ্ধ, যেন কিছু গভীর চিন্তায় ডুবে আছেন। মৌনতাকে দেখামাত্র কোনো বিরক্তি নয়, কোনো বিস্ময় নয়, শুধু গাঢ় এক দৃঢ়তা নিয়ে সরাসরি তাকালেন। তার গম্ভীর কণ্ঠ নিস্তব্ধতায় ভেঙে এলো। ভারী স্পষ্ট সুরে শুধালো, এই একদিনে কাজের চাপে তোমার সাথে কথা হয়নি, তাই রাতেই ডাকলাম। রাতের নিস্তব্ধতা যেন আরো ঘন হয়ে উঠল। চারপাশে শুধু বইয়ের পাতার গন্ধ আর টেবিল ল্যাম্পের ক্ষীণ আলো। মৌনতা নিঃশব্দ দাঁড়িয়ে রইল। বুকের ভেতরে জমে উঠল অজানা এক আশঙ্কা। মনে হচ্ছিল এই নীরবতা ভাঙলেই তার পৃথিবীটা উল্টে যাবে। নিবিড় চৌধুরী ধীরে ধীরে বই থেকে মুখ তুললেন। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে পড়ল মেয়ের চোখে। কয়েক মুহূর্ত যেন জমাট হয়ে রইল বাতাসে। তারপর হঠাৎ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তুমি কি ডিভোর্স দিতে চাও না? মৌনতার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো রক্ত চলাচল হঠাৎ থেমে গেছে। ঠোঁট কেঁপে উঠল,
শব্দ আসতে চাইলেও বেরোলো না। না, এই একটি শব্দ তার ভেতর থেকে ফেটে বেরোতে চাইছিল, অথচ গলা অবশ্যই রইল। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ এড়িয়ে নিল বাবার দৃষ্টি। সেই নীরবতার মধ্যেই নিবিড় চৌধুরীর গলা আবার বাজল, এবার আর গভীর, আরও সরাসরি। ভালোবাসো? শব্দটা বজ্রাঘাতের মতো আছড়ে পড়ল মৌনতার বুকের ভেতর। এক মুহূর্তে শরীর শিউরে উঠল, দৃষ্টি ঝাপসা হয়ে গেল, অথচ মাথা যেন নিজের অজান্তেই নড়ল না। সে ভালোবাসে না, অন্তত এই মুহূর্তে সে মুখে ফুটে স্বীকার করতে পারল না, না পারাটাই। মৌনতার উত্তর পেয়ে নিবিড় চৌধুরীর চোখে তখন এক অদ্ভুত সজাগতা, যেন বহুদিন ধরে ধরা সিদ্ধান্তের সিলমোহর বসাচ্ছেন। এক মুহূর্ত থেমে চারিদিকে তাকলেন তিনি, খুঁজলেন কেউ শুনছে কিনা, দেয়ালের আড়ালে কোনো কান পেতে আছে কিনা। তারপর দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে তুমি ঢাকায় চলে যাও। মৌনতার বুক ধরফর করে উঠল, সে হকচকে উঠল, বাবা? কিন্তু নিবিড় চৌধুরী অটল, তার গলায় একটু দ্বিধা নেই। হ্যাঁ, ঢাকায় চলে যাও। এই বিয়ে তোমাকে কেবল অভিশাপ হয়ে ঘিরে ধরেছে। আমি চাই না তুমি সারা জীবন এই বোঝা টেনে বেড়াও। আমরা চাই এই ভুলটা শুধরে দেই। ভুল শুধরে তোমার সামনে নতুন একটা পথ খুঁজি। সকাল হওয়ার আগেই তুমি চলে যেও। এরপর এক মুহূর্ত থামলেন, তারপর একেবারে স্বাভাবিক সুরে শীতল দৃঢ়তায় শেষ কথাটা উচ্চারণ করলেন, আমি তোমার জন্য এয়ার টিকিট বুক করে রেখেছি। মৌনতার বুক একেবারে ধরফর করতে লাগলো, ভেতরের অস্থিরতাকে জোর করে চেপে রাখল সে। বাবার বলা কথাগুলো অস্বীকার করার মতো কিছুই নেই। ঠিকই বলেছেন তিনি, যতই নিজেকে বোঝাক, রায়দের ওপর রাগ জমিয়ে রাখুক, বাস্তবতা হলো মানুষটাকে চোখের সামনে দেখলে সব কিছু এলোমেলো হয়ে যায়। বিয়ে এমন এক বন্ধন যেটা না গিলতে পারছে, না উপেক্ষা করতে পারছে। সে বোঝে না কেন এত টান আসে রায়দের প্রতি, কোথা থেকে আসে এই টান। মানুষটাকে তো সে ঘৃণা করে, কিন্তু তার সামনে দাঁড়ালেই কেন সমস্ত রাগ ক্ষোভ যেন গলে যায়। কেন সে কঠোর হতে পারে না? নিবিড় চৌধুরীর দৃষ্টি গভীর হয়ে উঠল। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আমি কি বললাম শুনলে তো? মৌনতা যেন নিজের কণ্ঠ চিনতেই পারল না, খুব নিচু স্বরে প্রত্যুত্তর করলো, হ্যাঁ আমি রাজি। তাহলে ব্যাগ গুছিয়ে নাও চুপচাপ, আমি নিজে তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দেব। সবাই এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আমরা ভোরের আলো ফোটার আগে বের হব, তৈরি থেকো। মৌনতা নিঃশব্দে মাথা নেড়ে বেরিয়ে এলো, যেন রোবটের মতো শূন্য চোখে সিঁড়ি বেয়ে উঠে পা ফেললো করিডোরে। এরপর সোজা গিয়ে ঢুকলো রুমে। ভেতরে সিমি আর নোভা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কতটা নিরুদ্বেগ, অথচ তার বুকের ভেতরটা এলোমেলো ঝড়ের মতো। কেউ টেরও পাচ্ছে না, যেন ভাঙাচোরা কোনো সুর বেজে চলেছে অন্তরে। বাকিটা সময় মৌনতা কাটিয়ে দিল ব্যালকনিতে। ঠান্ডা ভোরের হাওয়া তার মুখ ছুঁয়ে গেলেও ভেতরের অস্থিরতা এক বিন্দুও কমল না। একসময় আকাশে ফ্যাকাশে আলো ফুটতে শুরু করলো। নিঃশব্দে রুম থেকে বেরোলো সে, হাতে ছোট্ট ব্যাগ, কাঁধে ভীষণ ভারী বোঝা। বাড়ির সবাই তখন ঘুমে অচেতন। নিচে গিয়ে দেখল নিবিড় চৌধুরী গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। একবারও কিছু জিজ্ঞেস করলেন না তিনি। মৌনতা ব্যাগটা গাড়ির ভেতরে রাখলো, আস্তে করে দরজা টেনে বসে পড়ল। গাড়ি ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। নিস্তব্ধ রাতের আধার তখন ভোরের আলোয় ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। চারপাশে মৃদু কুয়াশা, বাতাসে ভেজা শীতল হাওয়া, গাড়ির ইঞ্জিনের গুঞ্জন যেন এক অচেনা বিদায়ের সুর বাজাচ্ছে। মৌনতা জানালার কাছে মাথা ঠেকিয়ে বসে রইল, চোখ দুটি অন্যমনস্ক হয়ে বাইরে তাকিয়ে আছে, অথচ কিছুই দেখছে না। কেবল বুকের ভেতরটা খালি খালি লাগছে। মনে হচ্ছে সে নিজেকে কোথাও ফেলে রেখে যাচ্ছে, এই বাড়ির ভেতরেই কোথাও। রাস্তাগুলো নিঃশব্দ, গাছের পাতায় জমে থাকা শিশির আলোতে চকচক করছে। আকাশের প্রান্তে রঙিন আভা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। সে আলোয় যেন তার চোখের জলও অচেনা দীপ্তি খুঁজে পাচ্ছে। ড্রাইভারের আসনে নিবিড় চৌধুরী, গম্ভীর মুখ। তিনি কিছু বলছেন না, মৌনতাও না, তবু নীরবতার ভেতর ভীষণ ভারী শব্দ, বিদায়ের শব্দ। একবার মনে হলো মৌনতার
যদি এখন রায়ের দৌড়ে এসে দাঁড়াতো গাড়ির সামনে, যদি সে একবারও ডাকতো, থামেন মৌনতা, তাহলে কি সে ফিরত? চোখ বুঝতে রাতের চোখের সেই ক্ষুব্ধ অথচ ভাঙা চাহনিটা ভেসে উঠল। বুক কেঁপে উঠল মৌনতার। এই একটা নামের চেহারা তাকে এত বছর পুড়িয়েছে। তার শক্ত হতে হবে। গাড়ি গতি পেল। বাড়িটা দূরে সরে যেতে লাগলো। মনে হলো প্রতিটা ইট, প্রতিটা দেয়াল তাকে ধরে টানছে, অথচ সে পারছে না ফিরে তাকাতে। ভোরের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই গাড়ি মিলিয়ে গেল বাঁক ঘুরে যাওয়া রাস্তায়। পেছনে রয়ে গেল অসমাপ্ত গল্প, অনুচ্চারিত অনেক শব্দ, আর একটা টান যা ভাঙার নয়। কি হবে এরপর? ভোরের আলো অন্ধকার, যেন চারপাশে ঘুমের আচ্ছাদনে মোড়া। কিন্তু সবার মাঝে রিনি যেন অস্থির হয়ে এদিক সেদিক ছটফট করছে। খাটে নূর আর রিনি, দুজনের মাঝখানে শোয়া সিমরান বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠল, রিনি, ছটফট করছিস কেন? ঘুমাতে দে। রিনি দীর্ঘশ্বাস ফেলে ফিসফিস করলো, পারছি না। সিমরান আধো ঘুম জড়ানো চোখ মেলে কাত হয়ে তাকালো, কণ্ঠে কৌতূহল আর বিরক্তির মিশ্রণ। কেন? রাতে ঘুম না হওয়া তো স্বাভাবিক লক্ষণ নয়। রিনি গুমড়ে গুমড়ে উঠল, বিড়বিড়িয়ে ফিসফিস করে বলল, আমার যে দুদিন ধরেই কিছুই স্বাভাবিক লাগছে না। সিমরান বিরক্ত হয়ে চক্রান্ত শব্দ করে উঠল, যেন নতুন ঝামেলায় জড়িয়ে পড়েছে। নিজের অবস্থা নিয়েই বিরক্ত, তার উপর আবার এই দুঃখ ভরাক্রান্ত রিনি। সে মাঝখানে পড়ে যেন বার্গারের পেটি। দুই পাশে দুজন, একদিকে নোরা আর একদিকে রিনি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবু বিরক্তি চাপতে না পেরে চোখ বড় বড় করে তাকে প্রশ্ন করল, কি হয়েছে ঠিক করে বল, তুই কি প্রেমে টেমে পড়লি? কথাটা শুনে রিনি হঠাৎ উঠে বসল। নিঃশব্দে কিছুক্ষণ চেয়ে থেকে মৃদু স্বরে বলল, জানি না, তুই ঘুমা। বলেই তারপর ধীরে ধীরে খাট থেকে নেমে ব্যালকনির দিকে এগোল রিনি। ঠান্ডা বাতাসে ওড়নার আঁচল দুলতে লাগলো। সে হঠাৎ চোখে দেখতে পেল গেট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে বড় বাবার গাড়ি, আর সেই গাড়ির ভেতরে বসে আছে মৌনতা আপু। রিনির বুক ধরফর করে উঠল। মুহূর্তের জন্য মনে হলো ছুটে গিয়ে আটকায়, কিন্তু পায়ে গেল না। ঠোঁট কাঁপলেও শব্দ বেরোলো না, শুধু স্থবির দাঁড়িয়ে রইল দূরে মিলিয়ে যাওয়া গাড়ির লাল টেল লাইটের দিকে তাকিয়ে। তবু কাউকে কিছু বলল না। এক অদ্ভুত ভাড়ে চেপে বসে রইল তার বুক, যেন একটা গোপন কিছু সে একাই বয়ে বেড়াতে চলেছে। রিনি স্তব্ধ হয়ে বসে থাকে। সারা রাত যে অস্থিরতায় ঘুম আসেনি, সেই তীব্র চিন্তাটা মুহূর্তেই যেন হালকা হয়ে আসে। কিন্তু তার জায়গায় আর একটা অদ্ভুত শূন্যতা এসে বসে। সে যা দেখেছে তা কি সত্যি ঘটেছে, নাকি কেবল তার চোখের ভুল? কাউকে কি এসব বলা উচিত, নাকি সবটুকু নিজের ভেতরে গোপন করে রাখা ভালো? চিন্তাগুলো তাকে কুড়ে খেতে লাগলো। হঠাৎ উঠে দাঁড়িয়ে সিমির রুমের দিকে এগিয়ে যায়। দরজা ভিড়ানো, ধীরে ঠেলে ভেতরে উকি দেয়। সিমি আর নুভা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কিন্তু মৌনতাপুর জায়গাটা খালি। রিনির বুক হঠাৎ ঢক করে ওঠে, শরীরটা হালকা কেঁপে ওঠে, কিন্তু অকারণে চিৎকার করে সবাইকে জাগিয়ে দেয় না। সে নিঃশব্দ পায়ে করিডোর বেরিয়ে আসে। পুরো বাড়ি অন্ধকারে ডুবে আছে, শুধু ফ্যানের ঘূর্ণয়ন আর মাঝে মাঝে কারো ঘুম ঘোরে কেসে ওঠার শব্দ ছাড়ার কিছু নেই। তবু কোথাও মৌনতাকে দেখা যায় না। অস্থিরতায় বুক ধরফর করতে করতে সে সিঁড়ি ভেঙে ছাদে উঠে যায়, আর সেখানে গিয়ে হঠাৎই থমকে দাঁড়ায়। সূর্যের ভোরের ম্লান আলোয় দেখে আয়েদ এক পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। গম্ভীর হাসি খুশি ভঙ্গি, ছাদের হাওয়ায় তার শার্ট দুলছে। রিনি তাকিয়েই থাকে, বুকের ভেতর অকারণেই ধরফর বাড়তে থাকে। এই মানুষটার দিকে তাকালেই যেন তার ভেতর অজানা এক আলোড়ন জাগে। সে ফিরে আসতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ডাক, হেই রিনি। রিনি থমকে দাঁড়ালো, কণ্ঠ কেঁপে উঠল, জি। আয়েদ ভুরু কুঁচকে তাকালো। আলো কম হলে স্পষ্ট বোঝা যাচ্ছিল রিনির চোখ মুখ অস্বাভাবিকভাবে লাল। উদ্বেগ মিলে গেল তার স্বরে। চোখ মুখ এমন লাল কেন? ঘুমাওনি? রিনির বুক কেঁপে উঠল। আলো ভালো লাগলো ভীষণ। কি খুঁটিনাটি খেয়াল করলো ছেলেটা?
ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে উঠল। সে হালকা ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করল, আপনি? আয়েদও মুচকি হেসে মোবাইলটা কান থেকে সরিয়ে নিল। হ্যাঁ, রুমে রিহান আছে, তাই ছাদেই কথা বলতে এসেছি। অভ্যাস আছে রাতে না ঘুমানোর। বলেই সে মোবাইলের পকেটে রাখতে রাখতে হেঁটে চলে যাওয়ার ভঙ্গি করছিল। ঠিক তখনই রিনি হঠাৎ ডেকে উঠল, আয়েদ ভাই। আয়েদ ঘুরে তাকালো। ইয়েস। রিনি দুলে ওঠা কণ্ঠে বলল, কিছু না। কথাটা বলে দ্রুত সরে গেল। আবার রুমে ফিরে আসতে দেখে সিমরান উঠে বসেছে। নুরা তখনও গায়েলিয়ে গভীর ঘুমে। সিমরান হাই তুলে চোখ কসলাতে কসলাতে রিনির দিকে তাকালো। কোথায় গিয়েছিস এত সকালে? রিনির বলতে ইচ্ছে করছিল সবটা খুলে বলতে, বুকের ভেতরের ভারটা হালকা করতে, কিন্তু সে চোখ সরিয়ে নিল, এড়িয়ে গেল। এমনিতেই ছাদে গিয়েছিলাম। সিমরান হঠাৎ খেয়াল করলো রিনির চেহারা এলোমেলো, চোখে অস্বস্তি। সব উলটপালট কেন? ঘুম আসেনি? ব্যালকনি থেকে ছাদে কেন গেছিলি? রিনি চোখ নামিয়ে ফিসফিস করলে, এমনি। সিমরান চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদুস্বরে বলল, তুই তেমন করিস না। এই মুহূর্তে কার কথা ভেবে ঘুম আসছে না তোর? রিনি চমকালো। বুকের ভেতর জমে থাকা অজানা অনুভূতিগুলো এক ঝটকায় ধরা পড়ল। কিছু না ভেবেই তার ঠোঁট ফসকে বেরিয়ে এলো, সে মানুষটা বাসায় আসছে। সিমরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কে? রিনি হঠাৎ চোখ ফিরিয়ে নিল, উত্তর দিল না, শুধু নীরবে দরজা ঠেলে রুম থেকে বেরিয়ে গেল। তার বুকের ভেতর তখনও ধরফর করছে, কানে যেন প্রতিধ্বনিত হচ্ছে, চোখ মুখ এমন লাল কেন? কিন্তু পর মুহূর্তে ভাবনা ঘুরে গেল, মৌনতা আপু যে চলে গেছে এটা সবার জানাজানি হলে কি হবে। এয়ারপোর্টের পথ পেরিয়ে নিবিড় চৌধুরী মাত্রই ঘরে ফিরেছেন। ভ্রমণের ক্লান্তি এখনও কাঁধে ভর করে আছে, তবু তার মুখে কোনো চিহ্ন নেই। ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই নিচতলায় তীব্র চেঁচামেচি শুরু হলো। নিবিড় চৌধুরী শান্ত পায়ে এগিয়ে গেল। সিমির গলায় স্পষ্ট ভেসে এলো, মৌনতা কোথায়? কেউ কি মৌনতাকে দেখেছ? অস্থিরতায় যেন মুহূর্তেই পুরো বাড়িটা গ্রাস করলো। এক একজন এক এক জায়গায় খোঁজাখুঁজি শুরু করলো। সিঁড়ি বেয়ে সিমি তড়িঘড়ি করে নেমে এলো। ঘাম ভেজা কপাল, তাড়াহুড়োতে দম ফুরানো কণ্ঠে বলল, ও আমার সাথে মৌনতা ঘুমিয়েছিল, কিন্তু নেই এখন। সবার চোখ সিমির দিকে ছুটল, অথচ নিবিড় চৌধুরী একেবারে আলাদা। তিনি স্থির, যেন চারপাশের বিশৃঙ্খলা তাকে একটুও নাড়াতে পারছে না। কণ্ঠে অদ্ভুত এক দৃঢ় শান্তি নিয়ে তিনি শুধায়, সবাই সবার কাজে ফিরে যাও, মৌনতা যেখানে থাকার সেখানে আছে। নিবিড় চৌধুরীর সুর এতটাই চূড়ান্ত, আর কোনো প্রশ্ন বা বিতর্কের অবকাশ রইল না। সবে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই নিবিড় চৌধুরী মুহূর্তে পা বাড়ালেন বাইরে। ভারী দরজা ধীরে ধীরে বন্ধ হলো তার পেছনে, আর সেই দরজা বন্ধ হওয়ার শব্দের সঙ্গে সঙ্গে যেন বোঝা গেল মাত্র কিছুক্ষণের মধ্যে তিনি তার ভেতরের সিদ্ধান্ত বদলে ফেলেছেন। হয়তো এক অজানা খেলার ছক নতুন করে সাজাচ্ছেন, যেটা কারো কল্পনার বাইরে থাকবে। সকালের আলো জানালা ভেদ করে ক্লাসে ঢুকছে, তবে মৌনতার চোখে সে আলো কোনো উজ্জ্বলতা ছড়াতে পারল না। আগের মতোই তার দিন শুরু হলো। ক্লাসে যাওয়া, নোট নেওয়া, পড়াশোনায় মনোযোগ দেয়া, কিন্তু ভেতরের অস্থিরতা তাকে কোনোভাবেই ছেড়ে যাচ্ছিল না। ক্লাসের ফাঁকে হুট করে তার দৃষ্টি হাতের দিকে চলে গেল। চোখ আটকে রইল কবজিতে। এখনও স্পষ্ট দেখা যায় দাগটা, সে রাতের চিহ্ন। রায়দের শক্ত হাত, রাগে চেপে ধরা বাঁধন, আর ব্রেসলেটের ধারালো চাপে মাংস কেটে যাওয়া ক্ষত, সেখানটায় কালচে দাগ হয়ে বসে আছে। মৌনতার বুকটা হালকা মোচড় দিয়ে উঠল। মানুষটা আশেপাশে নেই, তবুও তার ভেদ দেওয়া দুঃখ যেন শরীরে গেঁথে আছে। আরেক হাতের আঙুলের ডগা দিয়ে আস্তে করে সে দাগটা ছুঁয়ে দিল। মুহূর্তে মনে হলো এটাই হয়তো একটা উত্তর। এত দুঃখ পেয়েও কেন এত পিছুটান? না, আর কোনো পিছুটান নয়। মলিন একটুখানি হাসি ঠোঁটে ফুটিয়ে মৌনতা মাথা নাড়ল। বুকের ভেতরের অস্থিরতা গিলে আবার ক্লাসে মন দিল। দুপুরের ক্লান্ত শরীরে ফ্ল্যাটে ফিরতেই দরজা খুলে থমকে দাঁড়ালো মৌনতা। সোফায় বসে আছে নিবিড় চৌধুরী, সেই চেনা গম্ভীর ভঙ্গি, চোখে অদ্ভুত দৃঢ়তা। মৌনতার নিঃশ্বাস যেন আটকে গেল গলায়। কিভাবে সম্ভব? বাবা তো তার সাথে আসেননি, তাহলে উনি কিভাবে এখানে? এক মুহূর্তে মনে পড়ল হয়তো তার পরের ফ্লাইটে এসেছেন, কিন্তু কেন তো তাড়াহুড়ো করে তার পিছু নিলেন? মৌনতার বুক ধরফর করতে লাগলো। সেদিন রাতের কথাগুলো কানে বাজতে থাকলো।
ঢাকায় চলে যাও, এই বিয়ে তোমার জন্য অভিশাপ। তাহলে কি তিনি এখন অন্য কোনো সিদ্ধান্তে এসেছেন, নাকি আরও কঠিন কিছু বলতে এসেছেন? সোফায় বসা নিবিড় চৌধুরীর চোখ তখন নিবদ্ধ দরজার কাছে দাঁড়িয়ে থাকা মৌনতার ওপর। নিঃশব্দে কিন্তু যেন সমস্ত প্রশ্নকে ভেদ করে তাকিয়ে আছেন। সেই তাকানোয় মৌনতার বুকের ভেতর জমাট বাঁধল অজানা এক শীতলতা। মৌনতা ধীরে ধীরে এগিয়ে এলো। সামনে দাঁড়িয়ে আছেন রাওশান আরা। চোখে মুখে সে পরিচিত গাম্ভীর্য, কিন্তু ভেতরে যেন আজ অন্য এক সিদ্ধান্তের ছাপ। মৌনতা ধীরে শুধায়, বাবা তুমি? নিবিড় চৌধুরী কোনো ঘুর পথের কথা না বলে সোজাসুজি জানিয়ে দিলেন, তোমার জন্য হোস্টেল ঠিক করেছি, হোস্টেলে চলে যাও। কথাটা শুনে মৌনতা যেন জমে গেল। বুকের ভেতর ধপাস করে কিছু একটা নেমে এলো। তার বাবাই তো এতদিনে কোনোভাবেই তাকে হোস্টেলে দিতে রাজি হননি, এমনকি সব বাধার সামনে দাঁড়িয়ে থেকেছেন, অথচ আজ নিজেই সেই সিদ্ধান্তের কথা বলছেন। চোখ বিস্ময়ে ভরে উঠল তার। ঠোঁট থেকে অনিচ্ছা সত্ত্বেও বেরিয়ে এলো, কেন বাবা? নিবিড় চৌধুরী এবার ধীরে ধীরে নিঃশ্বাস ফেললেন। শান্ত স্বরে শুধালো, কিছুদিন পরে আবার চলে আসতে পারবে। আপাতত এখন কিছুদিন হোস্টেলে থাকতে হবে, নিশিও থাকবে। তোমাকে সঙ্গ দিতে চিন্তার কিছু নেই। মৌনতার বুকের ভেতর অজানা শঙ্কা জমতে লাগলো। বাবার আচরণে এক ধরনের অস্বাভাবিক তাড়া, যা আগে কখনো টের পায়নি। ভেতরে ভেতরে আন্দাজ করলো কিছু একটা, তবুও চুপ করে মাথা নেড়ে বলল আচ্ছা। তারপর ব্যাগটা তুলে নিল, যেটা মৌনতা আসার সময় এনেছিল। ক্লাসে যাওয়ার সুবাদে আর গোছানো হয়নি। আমি দিয়ে আসবো, তারপর চলে যাব। মৌনতা বাবার দিকে আর তাকালো না, ভেতরে জমে থাকা প্রশ্নগুলো গিলে ফেলল নীরবে। নিবিড় চৌধুরী আর কোনো কথা বাড়ালেন না, মৌনতাকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। গাড়ির দরজা খুলে মেয়ে বসে পড়তে নিস্তব্ধ রাস্তায় গাড়ি গড়িয়ে চলল দূরের দিকে। এয়ারপোর্ট থেকে ফিরেই তিনি প্রথম বুঝেছিলেন বাড়ির পরিস্থিতি অস্বাভাবিক। সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে অচেনা অস্থিরতা। তিনি খুব ভালো করে জানেন, সেই ছেলেটি একবার যদি এ ফ্ল্যাটে পা রাখে, নিজের সহজ সরল স্বভাব আর নিখুঁত মায়ায় সবার মন জয় করে নেবে। রাওশান আরার কাছ থেকেও ঠিকানা নিয়ে নিতে দেরি হবে না, তখন আর কিছু করার সুযোগ থাকবে না। তাই আজই কোনো বিলম্ব না করে তিনি এই ব্যবস্থা করলেন। মেয়েকে আপাতত সরিয়ে দিতে হবে, দূরে পাঠাতে হবে যতক্ষণ না পরিস্থিতি শান্ত হয়। আর যখন ছেলেটি চলে যাবে, সব কিছু আগের মতো হয়ে যাবে, তখন আবার মৌনতায় ফিরে আসতে পারবে। কিন্তু গাড়ির ভেতরে বসে মৌনতার মনে হলো সে যেন এক অচেনা গোলক ধাঁধায় ঢুকে পড়েছে। বাবার চোখে সিদ্ধান্তের দৃঢ়তা সে স্পষ্টই দেখছে, কিন্তু ভেতরে ভেতরে কেন যেন বুক কেঁপে উঠছে বারবার। রাত গভীর, দিনের পরিশ্রমে ক্লান্ত শরীর নিয়ে নিবিড় চৌধুরী নিঃশব্দে রুমে ঢুকলেন। টেবিল ল্যাম্পের ম্লান আলোয় শাহানা স্থির দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে। তার চোখে প্রশ্নের ছায়া, কণ্ঠে চাপা অভিযোগ। শাহানা ধীর স্বরে বলল, সকালে বেরিয়ে আবার কোথায় গিয়েছিলে? নিবিড় চৌধুরী ক্লান্ত গলায় সংক্ষিপ্ত উত্তর দিলেন, ঢাকা। শাহানা অবাক হলো না। ভোরে তিনি যে অস্থিরতা নিয়ে বেরিয়ে গেলেন, ঘরের নিস্তব্ধতায় যে একরাশ গোপন সিদ্ধান্ত ঝরে পড়েছিল, তাতে এমন কিছু আন্দাজ করেছিল। তবুও শান্ত গলায় বলল, তুমি এটা ভালো করনি। নিবিড় চৌধুরীর চোখে তখন দৃঢ় সংকল্প। তার স্বর ভারী, ওই অভদ্র ছেলের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতেই হবে। শাহানা চোখ নামিয়ে নিল, তারপর আস্তে বলল, তাই বলে এভাবে লুকোচুরি? নিবিড় চৌধুরীর নিঃশ্বাস ভার হয়ে এলো। নিস্তরঙ্গ কণ্ঠে বললেন, কিছু করার নেই। শাহানা হালকা ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, কোথায় রেখে এসেছ? যেখানে থাকার কথা। শাহানার দৃষ্টি আর গভীর হলো, অন্য কোথাও রেখে আসনি তো? নিবিড় চৌধুরী মুহূর্তের জন্য থমকালেন। তার চোখে যেন এক ঝলক ধরা পড়ল। অপরাধ বোধ নাকি ক্লান্তি, তিনি তা বোঝা গেল না। কিন্তু মুহূর্তেই তিনি প্রশ্নটি এড়িয়ে গিয়ে পাল্টা জিজ্ঞেস ছুড়ে দিল, তোমার মনে হয় মেয়েটার প্রতি আমার টান নেই? শাহানার কণ্ঠ এবার নরম হয়ে এলো, হবে না কেন? এখন যেটা করেছ সেটা বাড়াবাড়ি। ওই ছেলেটাও খারাপ ছিল না। নিবিড় চৌধুরীর মুখ গম্ভীর হয়ে উঠল, স্বর আরও কঠিন। আমার সিদ্ধান্ত আমাকে নিতে দাও শাহানা। শাহানা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়ে তোমার একার নয়। কথাটুকু বাতাসে কাঁপন তুলে নিবিড় চৌধুরী স্থির দৃষ্টিতে স্থির দিকে তাকালেন কিছুক্ষণ। তারপর হঠাৎ ঘুরে দাঁড়িয়ে রাগে ভরপুর পায়ে হেঁটে বেরিয়ে গেলেন। সরাসরি চলে গেলেন লাইব্রেরিতে।
দরজা বন্ধ হওয়ার শব্দ ঘরের নীরবতাকে আরও ভারী করে তুলল। শাহানা দীর্ঘক্ষণ চুপচাপ তাকিয়ে রইল সেই ফাঁকা দরজার দিকে। নিঃশব্দে নিঃশ্বাস ফেলল। আজ রাতে নিবিড় চৌধুরী আর এই ঘরে ফিরবেন না, তা সে ভালো করেই জানে। চোখের সামনে ভেসে উঠল এক দীর্ঘ জীবন, যেখানে সে বারবার ত্যাগ করে গেছে, নীরবে বুঝে গেছে, অথচ বদলে কিছুই আসেনি। বেদনা হতো, মনে ভাবল হয়তো জীবনে যারাই বেশি চুপচাপ থেকে ত্যাগ করে তাদের পরিণতি এমনই হয়, শূন্যতা। ঘরটা আবার অন্ধকার আর নিস্তব্ধতায় ঢেকে গেল। বাইরে হাওয়ার শব্দে পর্দা দুলে উঠল ধীরে। শাহানা চোখ বুজে শুয়ে পড়ল, কিন্তু বুকের ভেতর অদ্ভুত শূন্যতা জমা হতে লাগলো। রাতের সময় যেন নিজের অজান্তে থেমে গেল। বাইরের দেশের এক জটিল সার্জারি সে অনলাইনে মনিটর করছিল। ডাক্তার সেখানে নেই, অথচ তার প্রতিটি নির্দেশ, প্রতিটি পর্যবেক্ষণে রোগীর ভাগ্য নির্ধারণ করছে। আধুনিক প্রযুক্তির বিষয়কে হাতিয়ার করে দূর থেকে জীবন মৃত্যুর লড়াই সামলানো, এমন কাজ করার মতো অভিজ্ঞতা আর দক্ষতা সবার থাকে না। আর সেই কারণেই রায়েত ছিল সবার আস্থার কেন্দ্র। সে আস্থা রক্ষা করতে ঘন্টার পর ঘন্টা সেই স্ক্রিনে চোখ রাখে, পরিস্থিতি সামলায়। এরই মাঝে কখন বিকেল গড়িয়ে গাঢ় রাত নেমে এসেছে সে বুঝতে পারেনি। অপারেশনের চূড়ান্ত ধাপ শেষ করে ল্যাপটপ বন্ধ করতে শরীর ভার হয়ে এলো। টানা দুপুর থেকে একইভাবে বসে থাকার ক্লান্তি হঠাৎ তাকে গ্রাস করল। টানা দুদিন মাঝে ঘুম না হয়, গতকাল ভোরের দিকে কোনোভাবেই চোখ লেগে এসেছিল। আর বিস্ময়করভাবেই সেই ঘুমটাই ছিল দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ। আর সেই ঘুম ভাঙল দুপুরে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার যন্ত্রের সামনে বসে পড়েছিল সে, যেন বাইরের দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। চারপাশে সব কিছু ভুলে গিয়ে কাজই তার একমাত্র সঙ্গী। কিন্তু হঠাৎই কোথা থেকে যেন মৌনতার মুখ মনে পড়ে গেল। রাত থমকালো, খেয়াল করলো গতকাল থেকে মৌনতা আর একবারও তার সামনে আসেনি। রুমের সামনে দিয়ে হাঁটার শব্দ, আঙুলের কড়া নাড়ার অভ্যাস কিংবা হালকা কোনো উপস্থিতি কিছুই নেই। আজ অদ্ভুতভাবে মৌনতার অস্তিত্ব সে অনুভব করতেই পারছে না। মনে হলো মেয়েটা সত্যিই নেই। চিন্তাটা হঠাৎ বুকের ভেতর অস্থির ঢেউ তুলল। তবু মুহূর্তের মধ্যে আবার কাজে মন দিল সে। এমনিতেই সে সচরাচর বের হয় না, তাই ঘরের নীরবতার ভেতর যে বড় পরিবর্তন ঘটে গেছে সে কিছুই জানল না। দিন ফুরিয়ে রাত নামতেই তার মনে অকারণ অস্থিরতা শুরু হলো। টের পেল যাকে কেন্দ্র করে সে 7 দিনের ছুটি বাড়িয়েছে সেই মৌনতা নেই। বুক হালকা হয়ে এলো, আবার অদ্ভুত ভারও জমল। পরশু রাতের ঘটনাটা, সেটা কি মেয়েটার কষ্টের কারণ? মনে হলো হয়তো সে অতিরিক্ত কঠোর হয়ে গিয়েছিল। সেই ভেবে বুকের ভেতর অপরাধবোধ চেপে বসল। অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে এলো তার ঠোঁট দিয়ে। মুহূর্তে রায়েত নিজেকে অবাক হয়ে দেখল। এ তো তার স্বভাব নয়। তার কঠিন চরিত্র, শীতল, কোনো আবেগে সহজে ভেঙে পড়ে না। জীবনে কত দুঃসময় গেছে, তবু কখনো এমন করে মায়ায় ভিজে যায়নি। অথচ আজ এক অদৃশ্য টান তাকে দুর্বল করে ফেলেছে। সে নিঃশব্দে স্বীকার করল তার শক্ত চরিত্রের সাথে এ দুর্বলতা যায় না, তবু সে করছে। তার দীর্ঘশ্বাস, তার মায়া, তার অস্থিরতা, এসব কিসের জন্য? তখনই দরজায় মৃদু করান্নার শব্দ ভেসে এলো। রায়েত ধীর পায়ে উঠে দরজা খুলতে দেখল সামনে শেহাতাজ দাঁড়িয়ে আছে। রায়েত দ্রুত সরে দাঁড়িয়ে বলল, মা তুমি এখানে? শেহাতাজ হাতে খাবারের ট্রেট নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে মৃদু অভিমানী কণ্ঠে বলল, সারাদিন তো খাওয়ার নামগন্ধ নেই তোর মনে। কয়বার এসে দরজায় কড়া নাড়লাম, তবু সাড়া দিলি না। কি করছিলি এতক্ষণ ধরে এখানে? রায়েত সংক্ষেপে জবাব দিল, কাজ করছিলাম। বলেই তার চোখ অজান্তেই দরজার বাইরের দিকে ছুটল, যেন কারো খোঁজ করছে যে নেই, তবু যার উপস্থিতি খুঁজে ফিরছে মন। শেহাতাজ তার সেই দৃষ্টি টের পেয়ে ভুরু কুঁচকে শুধল, কাউকে খুঁজছিস নাকি? রায়েত মুহূর্তের জন্য দ্বিধা করল, তারপর বিরক্তি দৃষ্টিতে মুখ ফিরিয়ে নিল, না। শেহাতাজ একটুখানি থেমে ধীরে ধীরে বলল, মৌনতা নেই। শব্দটা যেন রায়েদের বুকের ভেতর হঠাৎ বাজের মতো আঘাত হানল। সে হতবাক হয়ে তাকালো মায়ের দিকে। মানে? শেহাতাজ নিঃশ্বাস ফেলে উত্তর দিল, বরদা ভোরেই কোথায় যেন পাঠিয়ে দিয়েছে তাকে, কেউ কিছু বলছে না। বলেই শেহাতাজ এগিয়ে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তার চোখে একরাশ মায়া, কণ্ঠে শান্ত স্বর,
থাক, এত কিছু ভেবে লাভ নেই। আমরা তো দুদিনের মেহমান, আজ বাদে কালই চলে যাব, তুই এগুলো মাথায় নিস না। সেই সঙ্গে খাবারের প্লেটটা খাটের টেবিলে রেখে নরম কণ্ঠে যোগ করলেন, খেয়ে নিস। এটুকু বলে শেহতাজ ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে আবার নীরবতা নেমে এলো। রায়াত খাটে বসে রইল স্থির হয়ে। চোখ স্থির হয়ে গেল টেবিল ল্যাম্পের আলোয়। আলোটা কেমন যেন কাঁপছিল, ঠিক তার ভেতরের অস্থিরতার মতো। অনেক চেষ্টা করেও সে আর নিজেকে সামলাতে পারল না। দৃষ্টিটা ঝাপসা হয়ে এলো। বুকের গভীরে চাপা দীর্ঘশ্বাস কেঁপে উঠল। মৌনতা নেই, শুধু এই তিনটি শব্দেই যেন ঘরের ভারী দেয়াল ভেদ করে তার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল। এত সহজে কি সব মুছে যাবে? না, কিছুতেই না। রায়াত নিথর হয়ে বসে আছে। টেবিলের ওপর খোলা ল্যাপটপের স্ক্রিনে আলো জ্বলছে, কিন্তু তার চোখ সেদিকে নেই। হঠাৎ দরজায় কড়ানোর শব্দ হলো। রায়াত অন্যমনস্ক ভঙ্গিতে চোখ তুলে তাকাতে দেখে রিনি দাঁড়িয়ে আছে। ভাইয়া, আসবো? রায়াতের চোখে এক মুহূর্তে দ্বিধা ভাসে। চেহারাটা অনড়, তবু কিছু একটা ভেতরে নড়ে ওঠে। রিনি হালকা হেসে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মৌনতা আপু ঢাকায়। রায়াত ল্যাপটপটা টেনে নিয়ে হাঁটু ভর্তি করে রাখল। কণ্ঠে নির্লিপ্ততার ছাপ টেনে বলল, তো? রিনি এক মুহূর্ত থমকালো। বুকের ভেতরে অদৃশ্য শ্বাস রোদ জমে উঠল। তারপর আসতে বলল, মনে হলো আপনাকে বলা প্রয়োজন, তাই। রায়াত চোখ না তুলে সোজা প্রশ্ন করলো, আগে কোথায় থাকতো? রিনি প্রত্যুত্তর করল, ঢাকায়। রায়াত এবার মাথা তুলল। তার কণ্ঠে গভীরতা, চোখে অদ্ভুত ঝলক। এখন জানো? রিনি থমকে গেল। এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো, ঠোঁট শুকে আসায়। অজান্তেই জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে নিল। নিশির কাছ থেকে সব শুনে সেই তো এখানে এসেছে। বড় বাবা যে ভুল করেছেন তা সে বুঝতে পারছে স্পষ্ট, কিন্তু সেই ভুলের মাসুল কেন এভাবে অন্য সবাইকে দিতে হবে? কেন মৌনতা আপুকে দিতে হবে? রায়দের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রিনির বুক কেঁপে উঠল। বড় বাবা জানতে পারলে তুলকালাম হবে নিশ্চিত। সে জানালার বাইরে দৃষ্টি দিল। অন্ধকারের মাঝে জানালার ফাঁক দিয়ে ভেসে আসা হাওয়ায় ঘরের ভারী নীরবতাকে আরও গাঢ় করে তুলল। রায়াত কিছু সময় নিঃশব্দে তাকিয়ে রইল রিনির মুখের দিকে, তারপর চোখ সরিয়ে নিল। রিনির মনে হলো রায়াত ভাইয়া যেন তার মনের গোপন কথাগুলো একে একে পড়ে ফেলেছে। দীর্ঘক্ষণ পরে রিনি ঠিকানাটা বলল। ঠিকানা বলার পরে কথা আর এগোয় না, কেবল চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ঝুলে থাকে। ল্যাপটপের স্ক্রিনে আলো জ্বলতে থাকে, কিন্তু ঘরের অভ্যন্তরে যেন এক অনুচ্চারিত উত্তেজনা চলমান হয়। রায়াত কই? নিবিড় চৌধুরীর কণ্ঠ ভারী, প্রশ্নের ভেতর অস্থিরতা স্পষ্ট। শাহানা চমকালো না, শান্ত গলার প্রতি প্রশ্ন করলো, হঠাৎ ওর খোঁজ করছো কেন? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। একটু দেরি না করে শাহানা সোজা উত্তর দিল, মৌনতাকে আনতে গিয়েছে। নিবিড় চৌধুরীর চোখ বিস্ফোরিত হয়ে উঠল, যেন বজ্রপাত নেমে এলো তার ভেতরে। কপালে শিরা ফুলে উঠল। অবিশ্বাসে কাপা কণ্ঠে সে শুধালো, শেষমেশ আমার বিরুদ্ধে গেলে তুমি? শাহানা এবার থেমে গেল না, দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, তুমি বাড়াবাড়ি করছো, আর আমি সেই বাড়াবাড়ি মেনে নিতে পারছি না। এক মুহূর্ত নীরব থেকে নিবিড় চৌধুরী দাঁতে দাঁত চেপে বলল, ঠিক করনি তুমি। শাহানার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে হাসি ক্লান্ত অথচ অটল। আর কি বা ঠিক হওয়ার বাকি আছে? কথা শেষ করে সে সরে গেল। নিবিড় চৌধুরী হঠাৎই দম বন্ধ অস্থিরতায় ঘর ছেড়ে বেরিয়ে গেল। তার পদধ্বনি করিডোরে মিলিয়ে গেলেও শাহানার মনে কোনো আফসোসের ছায়া পড়ল না। কারণ সে জানে, একটা সম্পর্কের পবিত্রতা যদি জেদের কাছে ভেঙে যায় তাহলে সেটি আর বাঁচিয়ে রাখার নয়। সে স্পষ্ট বুঝে গেছে নিবিড় চৌধুরী শুধু একগুঁয়েমিতে হার মানতে চাইছে না, তার এই জেদের জন্য মৌনতাকে সে এই সংকীর্ণ দেয়ালের ভেতর আটকে রাখতে পারে না। তাই যখন রিনি এসে সব জানালো, শাহানা নিজেই তাকে পাঠিয়ে দিয়েছিল রায়দের কাছে। কারণ সে চায় সব কিছুর ওপরে তার মেয়ের জীবন হোক সুন্দর, তার জন্য হোক সুযোগ একটি মায়াবী সম্পর্কের জন্য। মেয়ের সুখের জন্য সে আজ নিজের অবস্থান থেকেও সরতে রাজি। মৌনতার ঘুম ভাঙল অস্বাভাবিক ভোরে। হোস্টেলের করিডোর জুড়ে হঠাৎ করেই শুরু হলো চেঁচামেচি, সাথে নিশির বিরক্ত ধাক্কা। চোখ মুখে বিরক্তি নিয়ে মৌনতা উঠে বসল। হোস্টেলের প্রথম রাতেই যদি এমন বিশৃঙ্খলায় ভরে ওঠে,
তবে সামনের দিনগুলো যে কেমন হবে তা সহজে আন্দাজ করা যায়। সে আলসামি ভরা হামি দিয়ে পাশ ফিরতে চোখে পড়ল খাটের পাশে রাখা ছোট্ট টেবিলে ধোয়া ওঠা এক মগ কফি। মগটা দেখে তার ঠোঁটে হালকা হাসি খেয়ে গেল। সে বেশ অবাক কণ্ঠে বলল, কি ব্যাপার আজ? অনেকদিন পরে সে উঠেছি বলে কফি রেডি? নিশি বিরক্ত ভঙ্গিতে কপালে চাপড় মারল, রুমের সামনে যা। মনতা কফির মগ হাতে তুলে নিল, অলসে ভঙ্গিতে চুমুক দিতে দিতে বলল, মা তুই আবার সুগার ছাড়া এত ভালো কফি বানাতে শিখলি কবে থেকে? ব্রাভো নিশি। কিন্তু নিশি তার কথাগুলোকে পাত্তাই দিল না, হুড়মুড়িয়ে ঠেলে দিল দরজার দিকে। মনতা তখনও কফির মগে চুমুক দিচ্ছে, যেন অলস সকালটা কিছুতেই ছেড়ে দিতে চাইছে না। তবু পা টেনে টেনে বাইরে বেরোতে বেরোতে আধো ঘুম তার কণ্ঠে ভেসে বলল, এত সকালে মনতাকে ডাকবার প্রয়োজন কার পড়ল রে? ঠিক তখনই করিডোর কাঁপিয়ে ভেসে এলো একগাল চেঁচামেচি শব্দ। হোস্টেলের ওয়েটিং রুম থেকে যেন হুড়মুড় করে ঝড় উঠল। মনতা কফির মগ হাতে এগোচ্ছিল, অবাক হয়ে থমকালো সে। ঠিক সেই মুহূর্তেই পাশ কাটিয়ে গেল কয়েকজন মেয়ে। মৌনতা অবাক চোখে তাদের প্রশ্ন ছেড়ে দিল, কি হয়েছে? ওদের চোখমুখ উজ্জ্বল উত্তেজনায় টকবক করছে। একজন ফিস ফিস স্বরে, আবার অন্যজন প্রায় গলা চড়িয়ে বলল, এক হ্যান্ডসাম ছেলে এসেছে, দেখলে বোঝা যায় বাইরের দেশের। শুনেছি নাকি ওনার ওয়াইফ আছে এখানে। আরেকজন যোগ করলো, একবার ভেতরে ঢোকে আবার বের হয়ে আসে, অথচ গার্লস হোস্টেলে তো এসব এলাও না, তাই নিয়ে কর্তৃপক্ষের সাথে ঝামেলা হচ্ছে। মৌনতার বুক হঠাৎ ঢক করে উঠল, চোখের ভেতর এক ঝলক ভয় আর অচেনা কৌতূহল খেলে গেল। সে দ্রুত পা চালিয়ে দিল ওয়েটিং রুমের দিকে। নিশি পেছন পেছন এগোল, তার মুখে এমন এক অদ্ভুত অভিব্যক্তি যেন সে আগে থেকে আন্দাজ করেছে সামনে কিছু একটা ঘটবেই। মৌনতা কফির মগ আঁকড়ে ধরে দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দিল, আর ঠিক তখনই চোখ আটকালো সেই ছেলেটির উপর। পিছু হয়ে সোফায় বসে আছে নিঃশব্দে, চারপাশ যেন তার উপস্থিতিতে গাঢ় হয়ে গেছে। মুহূর্ত আগে যে জায়গাটা অস্থিরতায় কাঁপছিল, এখন সেখানে অদ্ভুত শান্তি। সবাই যেন নিঃশব্দে ফিরে গেছে নিজেদের কাজে। তবুও দুই একজন কৌতূহলী মুখ বারবার পেছনে ঘুরে তাকাচ্ছে ছেলেটার দিকে। কিন্তু ছেলেটির কোনো খেয়াল নেই, তার দৃষ্টি কোথাও নিবিষ্ট অবিচল, যেন চারপাশের ভিড় আর অস্থিরতা তার গায়ে লাগছেই না। মনটা ভুরু কুঁচকালো, মগ হাতে দ্বিধায় থেমে গেল। তার ভেতরে অজানা টান কাজ করলো। পরিস্থিতি যেহেতু শান্ত, চাইলেই ফিরে যেতে পারত, তবু বুকের ভেতরকার কাঁপুনি তাকে আর পিছু হটতে দিল না। মনতা আর এক পা এগিয়ে সোফার পাশে যেতে হঠাৎ চমকে উঠল। বুকের ভেতরটা যেন হঠাৎ কেঁপে উঠল। তার চোখ আটকে গেল সোফার ওপর। পার উপর পা তুলে আরাম করে বসে আছে রায়েদ। গা টান টান করে হেলান দিয়ে বসে আছে, মুখে একরাশ অবজ্ঞা মিশ্রিত নিশ্চিন্ত ভঙ্গি। মনতার মনে হলো সে বুঝি অনাকাঙ্ক্ষিত কিছু দেখেছে। নিঃশ্বাস আটকে এলো বুকের ভেতর। রায়েদ ভুরু কুঁচকে ঠান্ডা স্বরে বলল, কি ওয়াইফ, নিজের একা সময় কাটাতে ইচ্ছে হচ্ছে তা আমাকে জানাবেন না? এভাবে চুপি চুপি একলা হানিমুন করতে চলে আসবেন? এখন দেখে হাজব্যান্ডের সেবা কেমন দেন? এতদূর জার্নি করে এখানে এলাম আমি। মৌনতা হতভম্ব হয়ে হা হয়ে রইল, কিছু বলার ভাষাই খুঁজে পেল না। রায়েদ বেশ সাবলীল ভঙ্গিতে চারপাশে তাকালো, তারপর ঠান্ডা স্বরে উচ্চারণ করল, তোমাদের বাংলাদেশ এত ডার্টি। বলতে বলতে সে উঠে দাঁড়ালো, সরাসরি এসে মৌনতার হাত থেকে কফির মগটা ছিনিয়ে নিল। নিজের ঠোঁটে তুলে গভীর চুমুক বসিয়ে চোখ বুজে ফেলল। এরপর তৃপ্তির সহিত বলল, আহ, আমার ওয়াইফ এত অসাধারণ কফি বানায়, আর আমি কিনা এত বছর ধরে নিজের হাতের বানানো সে জঘন্য কফি খেয়ে মরেছি। পেছনে দাঁড়িয়ে থাকা নিশি থমকে গেল, যেন মাটিতে পা জমে গেল। বিস্ময়ে তাকিয়ে রইল সে। এ কি বলছে উনি? তার মনে পড়লো একটু আগেই তো উনি হুট করে রুমে ঢুকে কফিটা বানিয়ে দিয়ে গিয়েছিলেন, আর তারপর বাইরে গিয়ে কর্তৃপক্ষের হাতে আটকে গিয়েছিলেন। এখন দাঁড়িয়ে সে কফির কৃতিত্ব মৌনতাকে দিয়ে যাচ্ছেন। নিশির চোখ বিস্ফোরিত, মনটা হেসে উঠতে চাইল, বুকের ভেতর চাপা উত্তেজনা কাঁপন তুললে দিল, যেন এই মুহূর্তে সবকিছু এক নাটকীয় খেলায় পরিণত হলো।
মৌনতা চোখ শক্ত করে ফেলল, যেন দৃষ্টিটা সহ্য করতে পারছে না। সে আঙুল উঁচিয়ে বেশ শক্ত কণ্ঠে শুধু আপনি এখানে? রায়ত ভুরু কুচকে ঠান্ডা গলায় প্রত্যুত্তর করল, পরপর দুবার আঙুল দেখালেন, এর শাস্তি কিন্তু ভয়ানক পাবেন। মৌনতা আঙুল নামালো না, কঠোর কণ্ঠে শুধায়, 100 বার দেখাবো। রায়দও সমান তালে চাপা হুমকি মিশিয়ে শুধায়, আঙুল নামাও। মৌনতা ও নাসর কণ্ঠ কেঁপে উঠল দৃঢ়তায় ভরা, নামাবো না। রায়দের ঠোঁটের কোণে ব্যঙ্গ ভরা হাসি ফুটে উঠল। ধীর কণ্ঠে ফিসফিস করে আওড়ালো, ছোট ছোট পুচকে আঙুল দিয়ে রায়েত ফাইজানকে কন্ট্রোল করতে চাইছেন সিরিয়াসলি? এক মুহূর্ত থেমে চোখ সরাসরি মৌনতার চোখে গেঁথে দিল। কণ্ঠ কঠিন হয়ে উঠল, আঙুল ভেঙে দেব। মৌনতার নিঃশ্বাস ভারী হয়ে এলো, তবুও সাহস সঞ্চার করে ফিসফিস করলো, কেন এসেছেন এখানে? রায় তখন সামান্য ঝুঁকে ধীর নিশ্চিত স্বরে বলল, আমার ওয়াইফ মৌনতাকে নিয়ে যেতে আপনার সমস্যা? মৌনতা চোখ সরিয়ে নরম স্বরে বলল, আমি কোথাও যাব না। রায় হালকা হাসল, গলায় কড়া সুর টেনে শুধালো, অনুমতি তো চাইনি। মৌনতা চোখ মেলে তাকালো, ঠোঁটে জেদ জমে আছে, আমি না গেলে কেউ নিয়ে যেতে পারবে না। এক মুহূর্ত দেরি করল না রায়েত, সরাসরি এগিয়ে এসে তার হাত চেপে ধরল। মৌনতা চমকে উঠল, অচেনা এক বিদ্যুৎ যেন ছড়িয়ে গেল কবজি বেয়ে পুরো শরীরে। তার আঙুলগুলো রায়দের মুঠোয় হারিয়ে গেল, শক্ত অথচ অদ্ভুতভাবে উষ্ণ সেই মুঠোয়। হাত ছাড়াতে চাইল, সে বুঝল এ মুঠো থেকে মুক্তি পাওয়া অসম্ভব। রায়দের চোখে তখন হালকা ঝিলিক, কণ্ঠে আদেশের দৃঢ়তা নিয়ে শুধালো, চলেন আমার সাথে। মৌনতা তীব্র চোখে তাকালো, বুকের ভিতর ঝড়, তবুও শক্ত কণ্ঠে উচ্চারণ করলো, আমি কোথাও যাব না। আসসালামু আলাইকুম। এই কয়েকদিন আমি একটু ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি, আপনার প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে থেকে নিয়মিত ভিডিও আসবে, তাই সবাই ফটাফট লাইক করুন, কমেন্ট করুন। এই পর্বটা কেমন লেগেছে কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে।